গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে কেপিএসআই এবং সার্জেন্টের এক্সাম আসতে চলেছে তার জন্য জিকেজিএস এর ওপর থেকে আজ 8 নাম্বার ক্লাস নিয়ে আসা হয়েছে। এর আগে অলরেডি কিন্তু আমরা 7টা ক্লাস জিকেজিএস এর ওপর থেকে করে নিয়েছি এবং তার মধ্যে ইতিহাসের মডার্ন পার্ট এবং মিডিভেল পার্ট এগুলো কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি। বাকি যে অ্যানসিয়েন্ট পার্টটা আছে হিস্ট্রি, সেটা আমরা অন্য একটা ক্লাসে কভার করব। আজকের এই যে 8 নম্বর ক্লাস, 8 নম্বর ক্লাসের যে টপিকটা থাকছে সেটা হলো ভারতের সংবিধান, ইন্ডিয়ান পলিটি এক নজরে। তো ইন্ডিয়ান পলিটি পুরোটা একটা তোমাদের ক্লাসের মধ্যে কভার করা যাবে না, সেই কারণে পার্ট 1 ক্লাস আর খুব সম্ভবত পার্ট 2 ক্লাসের মধ্যে মোটামুটি যে কোশ্চেনগুলো তোমাদের এক্সামে ম্যাক্সিমাম টাইম দিয়েছে বা রিপিট হয়েছে বা যেখান থেকে এক্সামে কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো আজকের সেশন এবং পরবর্তী সেশনে কিন্তু কভার করানো হবে। তো শুরু করছি আজকের ইন্ডিয়ান পলিটির ক্লাস। আজকের ক্লাসে শুরু করার আগে একটা তোমাদের কারেকশান করে নিতে হবে। তোমাদের 6 নম্বর সেট এবং 7 নম্বর সেটে 3টে কোশ্চেন ছিল, সেখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক বা একটু আমি ভুল বলেছি, সেটা একটু কারেকশান করে নাও। তো ফার্স্ট কোশ্চেন দেখো, তুকুর ই চেহেলগানি ব্যবস্থা কে চালু করেছিল? সেখানে আমি ভুল করে বলে ফেলেছিলাম ওই পড়াতে পড়াতে রানিংয়ের মুভমেন্টের মধ্যে কুতুবুদ্দিন আইবক। তো সেটা কারেকশান করে নেবে। তুকুর ই চেহেলগানি এটা চালু করেছিল ইলতুৎমিশ। তুকুর ই চেহেলগানিটা কি? 40টা দাসে 40টা স্লেভের একটা সিস্টেম, সেটাকেই বলা হয় তুকুর ই চেহেলগানি। পরের কোশ্চেন দেখো, খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে? তো খিলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালালউদ্দিন খিলজি। কবে প্রতিষ্ঠা করেছিলেন সেটা কিন্তু আমি ভুল বলেছিলাম, সেখানে বলেছিলাম 1209, টাইপিং মিস্টেক হয়েছিল। তো 1209টা কেটে কারেকশন করে নেবে। 1290 সালে খিলজি বংশের প্রতিষ্ঠা হয়েছিল। 1290 থেকে খিলজি বংশ 1320 পর্যন্ত এদের কিন্তু সাম্রাজ্য বিস্তার ছিল, অর্থাৎ খিলজি বংশ ছিল কিন্তু সব থেকে ছোট বংশ, মানে ছোট টাইম ধরে, অল্প টাইম ধরে সাম্রাজ্য করা বংশ হলো কোনটা? খিলজি বংশ। পরের কোশ্চেন দেখো, হলদিঘাটের যুদ্ধ। তো হলদিঘাটের যুদ্ধ কার মধ্যে হয়েছিল? তো হলদিঘাটের যুদ্ধ হয়েছিল আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে। কবে হয়েছিল? 18 জুন। যে সালটা বলেছিলাম সেখানে টাইপিং মিস্টেকে ছিল 1876, তো এটাও কারেকশন করে নেবে। 1576 সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। 1556 সালে আকবর ক্ষমতায় আসে। এর ঠিক 20 বছর পর কিন্তু আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। তো এই 3টে কোশ্চেন অবশ্যই কারেকশন করে নেবে। তো এবার শুরু করছি আজকের ক্লাসের টপিক, ইন্ডিয়ান পলিটি। তো আজকের ইন্ডিয়ান পলিটি টপিকের উপর থেকে ফার্স্ট কোশ্চেন দেখো, পিটের ভারত শাসন আইন কবে আনা হয়? তো পিটের ভারত শাসন আইন আনা হয়েছিল 1784 সালে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার কিন্তু এক্সামে এই কোশ্চেনটা তোমাদের দিয়েছে। পরের কোশ্চেনে দেখো, কোন অ্যাক্ট অনুযায়ী ভারতে প্রথম কলকাতার ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট খোলা হয়েছে? যদি কোশ্চেন দেয় ভারতের সুপ্রিম কোর্ট প্রথমে কবে ওপেন করা হয়েছে, তো অ্যান্সার হবে 1950 সালে, ভারতের স্বাধীন হওয়ার পর। কিন্তু এখানে দেখো কোশ্চেনটা বলা হয়েছে যে কোন অ্যাক্ট অনুযায়ী ভারতের প্রথম কলকাতায় ফোর্ট উইলিয়ামে সুপ্রিম কোর্ট খোলা হয়েছে? তো এটা খোলা হয়েছিল রেগুলেটিং অ্যাক্ট 1773 অনুযায়ী। পরবর্তীতে এই যে সুপ্রিম কোর্টটা খোলা হয়েছিল কলকাতা, সেটা কলকাতার মেয়র কোর্টে পরিণত হয়েছে। এবং এই সুপ্রিম কোর্টে কিন্তু জাজ ছিল কতজন? জাজ ছিল 4 জন জাজেস ছিল। 4 জন জাজেস মধ্যে 3 জন নর্মাল জাজেস এবং একজন ছিল চিফ জাস্টিস। তো চিফ জাস্টিসের নাম কি? চিফ জাস্টিসের নাম হলো এলিজা এমপি। অনেকবার এক্সামে কোশ্চেন দিয়েছে, নামটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো, শেষ চার্টার অ্যাক্ট কবে আনা হয়েছিল? তো ভারতের শেষ চার্টার অ্যাক্ট আনা হয়েছিল 1853 সালে। পরের কোশ্চেন দেখো, সাম্প্রদায়িক নির্বাচনের জনক অর্থাৎ ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট কাকে বলা হয়? সাম্প্রদায়িক নির্বাচনের জনক। তো বলা হয় লর্ড মিন্টোকে সাম্প্রদায়িক নির্বাচনের জনক। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের হিসাবে প্রথম ভারতীয় হিসাবে কে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল পদে নিযুক্ত হয়েছিলেন? তো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এক্সামে দিয়েছে, বিশেষ করে ডাব্লিউবিসিএস এর যদি প্রিভিয়াস ইয়ার ঘেটে দেখো সেখানে দেখতে পাবে যে প্রথম ভারতীয় হিসেবে কে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিল পদে নিযুক্ত ছিলেন? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। পরের কোশ্চেনে দেখো, কোন ভারত শাসন আইন দ্বারা কেন্দ্রে দ্বিকক্ষ অর্থাৎ বাই ক্যামেরালিজম লাগু করা হয়েছে? তো কেন্দ্রে দ্বিকক্ষ বলতে কি? লোকসভা এবং রাজ্যসভা, দুটো সদন। তো সেখান থেকেই একে বলা হয়েছে পার্লামেন্টের দ্বিকক্ষ। তো এটা করা হয়েছে কোন অ্যাক্ট অনুযায়ী? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট
1919 অনুযায়ী কিন্তু এই কেন্দ্রের দ্বিকক্ষ লাগু করা হয়েছে। পরের কোশ্চেনে চলে আসো, ভারত শাসন আইনকে জওহরলাল নেহরু নতুন দাসত্বের অধ্যায় অর্থাৎ নিউ চ্যাপ্টার অফ স্লেভারি বলেছেন কোন অ্যাক্ট দ্বারা? তো এটা বলা হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 দ্বারা বলা হয়ে জওহরলাল নেহরু বলেছিলেন যে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা নতুন একটা দাসত্বের অধ্যায় অর্থাৎ নিউ চ্যাপ্টার অফ স্লেভারি। চলে আসো পরের কোশ্চেন, বিশ্বের মধ্যে সব থেকে বড় লিখিত সংবিধান কোন দেশের? তো এই কোশ্চেন যদি জানা না থাকে অপশানে দিয়ে দেবে ভারত, দেবে আমেরিকা, দেবে রাশিয়া, দেবে অস্ট্রেলিয়া। তো যদি জানা না থাকে অ্যান্সার কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশ্বের মধ্যে সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের ভারতেই। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভারতবর্ষ। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সংবিধান কবে গৃহীত হয় আর ভারতের সংবিধান কবে লাগু হয়? এই দুটো কোশ্চেন জানা সত্ত্বেও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। তো ভালোভাবে খেয়াল করবে, ভারতের সংবিধান কবে গৃহীত হয় ইংলিশ ফরম্যাটে কোশ্চেন দেখে নেবে, সেখানে যদি অ্যাডপ্টেড লেখা থাকে তো অ্যান্সার হবে 26 নভেম্বর 1949। তো 26 নভেম্বর 1949-এ আমাদের ভারতের সংবিধান পুরো কিন্তু লিখে রেডি হয়ে গিয়েছিল, খালি সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। তবুও প্রায় 15-16টা মতো আর্টিকেল কিন্তু এই 26 নভেম্বর 1949-এ ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছিল। এর ঠিক 2 মাস পর ভারতের সংবিধান লাগু হয় অর্থাৎ কার্যকর হয় বা ইমপ্লিমেন্ট হয়। তো সেটা কবে হয়? সেটা হয় 26 জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কিন্তু কার্যকর অর্থাৎ ইমপ্লিমেন্ট হয়। অর্থাৎ কোশ্চেনে দেখবে অ্যাডপ্টেড দিচ্ছে না ইমপ্লিমেন্ট দিচ্ছে, যেটা দেবে সেই অনুযায়ী কিন্তু অ্যান্সার করবে। চলে আসো পরের কোশ্চেন, আর অপশানের মধ্যে দুটো অপশানই কিন্তু থাকবে, সেই অ্যাডপ্টেড থাকলেও সেখানেও কিন্তু 26 জানুয়ারি 1950 দেবে, বা ইমপ্লিমেন্ট থাকলে সেখানে 26 নভেম্বর 1949, মানে দুটো যে অ্যান্সার, দুটো অ্যান্সার কিন্তু অপশানে তোমরা দেখতে পাবে। শুধুমাত্র খেয়াল রাখবে অ্যাডপ্টেড না ইমপ্লিমেন্ট। পরের কোশ্চেন দেখো, সংবিধান লাগুর সময় ভারতের সংবিধানে কতগুলো আর্টিকেল ছিল? এখন কতগুলো আর্টিকেল আছে এই কোশ্চেন কিন্তু দেবে না, কারণ এখন বিভিন্ন বইতে বা গুগল সার্চ করে দেখবে এক এক জায়গায় এক এক রকম ডাটা আছে। সেই কারণে এখনকার যদি কোশ্চেন দেয় যে এখন ভারতে কতগুলো সংবিধান আর্টিকেল আছে, তো 440+ বা বলতে পারো 400+ আর্টিকেল এখন আছে। তো যাই হোক, এখনকার এটা দেবে না। কোশ্চেন দেবে যখন সংবিধান লাগু হয়েছিল তখন ভারতের সংবিধানে কতগুলো আর্টিকেল ছিল? তো ছিল 395টা আর্টিকেল। ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। পরের কোশ্চেন দেখো, ভারতের সংবিধান যখন লাগু হয়েছিল তখন, আচ্ছা, আর্টিকেলকে বাংলায় কি বলে? বাংলাতে বলবে ধারা। ভারতে কতগুলো ধারা লাগু ছিল? সংবিধান লাগুর সময়, পরের কোশ্চেন দেখো, ভারতের সংবিধানে কতগুলো ভাগ, যাকে ইংলিশে বলা হয় পার্ট, পার্ট ছিল? কতগুলো পার্ট ছিল? ছিল 22টা পার্ট। কিন্তু বর্তমানে পার্ট সংখ্যা 3টে বেড়েছে, বেড়ে এখন হয়ে গেছে কটা? এখন হয়ে গেছে 25টা। তো সংবিধান লাগুর সময় অর্থাৎ 26 জানুয়ারি 1950 সালে যখন সংবিধান লাগু হয়েছিল তখন কতগুলো পার্ট ছিল আর এখন কতগুলো পার্ট আছে, এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কিন্তু অনেকবার তোমাদের এক্সামে দিয়েছে। সংবিধান লাগুর সময় ভারতের সংবিধানে কতগুলো তফসিল ছিল, যাকে ইংলিশে বলা হয় কতগুলো শিডিউল ছিল? তো ভারতের শিডিউল সংখ্যা ছিল সংবিধান লাগুর সময় মাত্র 8টা। এখন আরো 4টে শিডিউল বেড়েছে, বেড়ে এখন টোটাল শিডিউল হয়েছে কটা? এখন টোটাল শিডিউল হয়েছে 12টা। তাহলে তিনটে কি কি বললাম? একটা হলো আর্টিকেল কটা ছিল সংবিধান লাগুর সময়? 395টা। তারপর বললাম কতগুলো ভাগ ছিল অর্থাৎ কতগুলো পার্ট ছিল? ছিল 22টা, বর্তমানে হয়েছে 25টা। আর কতগুলো তফসিল অর্থাৎ শিডিউল ছিল? 8টা শিডিউল ছিল, এখন হয়েছে 12টা শিডিউল। পরের কোশ্চেনে চলে আসো, কোন সংশোধনীর মাধ্যমে কবে সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসাবে যুক্ত হয়েছে? তো সিকিম যুক্ত হয়েছে 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। একটা কোশ্চেনের মধ্যে কিন্তু অনেকগুলো কোশ্চেন হতে পারে, এখান থেকে বলতে পারে যে সিকিম কবে ভারতের অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়েছিল, কত সালে, কোন সংশোধনীর মাধ্যমে হয়েছিল, বা কোন বাইরের রাজ্য ভারতের অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হয়েছে, তখন অ্যান্সার হবে সিকিম। তো একটা কোশ্চেন থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন হতে পারে, বা এখান থেকে বলতে পারে যে ভারতের কততম রাজ্য হিসেবে সিকিম যুক্ত হয়েছিল, তো অ্যান্সার হবে 22তম রাজ্য। তো সেই সমস্ত কোশ্চেনগুলো সব কটাই কিন্তু একটা কোশ্চেনের মধ্যে রাখা হয়েছে। সুতরাং তোমরা মনে করো না যে এখান থেকে একটা কোশ্চেন করানো হচ্ছে মানে এই কোশ্চেনটাই দেবে। তো এর মধ্যে ভেঙে ভেঙে কিন্তু তোমাদের পার্ট ওয়াইজ কোশ্চেন দিতে পারে। তো এখানে দেখো, কোন সংশোধনীর মাধ্যমে? 36তম সংশোধনীর মাধ্যমে। কবে হয়েছিল? 1975 সালে সিকিম 22তম রাজ্য হিসাবে
ভারতের সাথে কিন্তু যুক্ত হয়েছে। কত নম্বর আর্টিকেল দ্বারা? আর্টিকেল 2 এর দ্বারা এটা কিন্তু যুক্ত হয়েছে এবং আর্টিকেল 2 তে বলাই আছে যে কোনো বিদেশি রাষ্ট্রকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা। চলে আসো পরবর্তী কোশ্চেন, কোন আর্টিকেল দ্বারা, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখান থেকে কোশ্চেন আরেকটা দিতে পারে যে সিকিম ভারতের সাথে থাকতে পারবে কিনা, সেটা আর জন্য কিন্তু একটা সংশোধনী করা হয়েছিল, অর্থাৎ 35 নাম্বার অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল। এই 35 নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিকিম চেক করছিল যে তারা ভারতের সাথে থাকতে পারবে কিনা, ভারতের সাথে যুক্ত হতে পারবে কিনা। যখন তারা দেখলো যে ভারতের সাথে তারা কমফোর্টেবল, তখন 36তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1975 সালে সিকিম কিন্তু ভারতের অঙ্গরাজ্য হিসাবে 22তম অঙ্গরাজ্য হিসাবে কিন্তু যুক্ত হয়েছে। বর্তমানে ভারতের স্টেটের সংখ্যা কটা কোশ্চেন দেয়, বর্তমানে ভারতের স্টেটের সংখ্যা হলো 28টা। কটা ইউটি? 8টা ইউটি, অর্থাৎ 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। পরের কোশ্চেনে চলে আসো, কোন আর্টিকেলের দ্বারা সংসদ যে কোনো রাজ্যের নাম, সীমানা, ক্ষেত্র পরিবর্তন করতে পারে? অর্থাৎ এই যেমন রিসেন্টলি তোমাদের 2014 সালে তেলেঙ্গানা, এই তেলেঙ্গানা যে রাজ্যটা হলো অন্ধ্রপ্রদেশকে ভেঙে, তো রাজ্যের সীমানা কি করলো, রাজ্যের সীমানা ব্রেক করলো, নতুন যে রাজ্যটা তৈরি হলো তার নাম দিল, তার ক্ষেত্র দিল। তো এটা কোন আর্টিকেলের দ্বারা করা যায়? তো এটা বলা আছে আর্টিকেল 3-তে, এবং আর্টিকেল 3 অনুযায়ী কোনো রাজ্যের নাম, সীমানা, ক্ষেত্র কিন্তু পরিবর্তন করা যায়। তো এখানে দেখো উদাহরণ হিসাবে আমি এখানে 3টে 4টে রাজ্যের নাম লিখেছি, 3টে 4টে রাজ্য থেকে কোশ্চেন দেয়, সেই কারণে কিন্তু এখানে লেখা আছে যে 1 নভেম্বর 2000 সালে মধ্যপ্রদেশ ভেঙে কি তৈরি হয়? মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয় ছত্তিশগড়। এর ঠিক 8 দিন পর 9 নভেম্বর উত্তরপ্রদেশ ভেঙে তৈরি হয় উত্তরাখণ্ড। একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল উত্তরাখণ্ড আগে কোন রাজ্যের অংশ ছিল, বা উত্তরপ্রদেশ ভেঙে কোন রাজ্য গঠিত হয়? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করেছিল। তো অ্যান্সার হবে উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড রাজ্য তৈরি হয় কবে? 9 নভেম্বর 2000 সালে। 15 নভেম্বর 2000 সালে বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয়। আর লেটেস্ট মানে সব থেকে লাস্ট 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য তৈরি হয়। তো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার এক্সামে দিয়েছে যে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা কত সালে তৈরি হয়েছে? তো 2014 সালে তৈরি হয়েছে। পরের কোশ্চেনে চলে আসো, ভারত এবং আফগানিস্তানের মধ্যে, এখানে কিছু লাইন কথা আমি এখানে উল্লেখ করেছি, এখান থেকে কিন্তু অনেকবার এক্সামে কোশ্চেন দিয়েছে। 3টে লাইন, একটা হলো ডুরান্ড লাইন, আরেকটা হলো র্যাডক্লিফ লাইন, আরেকটা হলো ম্যাকমোহন লাইন। তো ডুরান্ড লাইন কোন দুটো দেশের মধ্যে অবস্থিত? ডুরান্ড লাইন ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত ডুরান্ড লাইন। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের দিতে পারে আফগানিস্তানের প্রসঙ্গ থেকে, পরের কোশ্চেনেই রাখা আছে যে ভারতের সাথে সবথেকে কম বর্ডার শেয়ার করে কোন দেশ? তো ভারতের সাথে সবথেকে কম বর্ডার শেয়ার করে আফগানিস্তান, মাত্র 106 কিলোমিটার বর্ডার কিন্তু আফগানিস্তান শেয়ার করে। আর ভারতের সাথে সবথেকে বেশি বর্ডার শেয়ার করে কি? ভারতের সাথে সবথেকে বেশি বর্ডার শেয়ার করে বাংলাদেশ। এটা শুধু মনে রাখলে হবে না, কত কিলোমিটার শেয়ার করে, এই কোশ্চেনটাই তোমাদের এক্সামে কিন্তু দিয়েছিল। তো ভারতের সাথে বাংলাদেশ 4096 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু শেয়ার করে। চলে আসো পরের কোশ্চেন, র্যাডক্লিফ লাইন, ইম্পর্টেন্ট কোশ্চেন। র্যাডক্লিফ লাইন, ডুরান্ড লাইন, তারপর এই কোশ্চেনটা, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তোমাদের প্রিভিয়াস ইয়ারের এক্সামে এসেছে। র্যাডক্লিফ লাইন কোন দুটো দেশের মধ্যে টানা হয়েছে? ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। আর ম্যাকমোহন লাইন এটা কোন দুটো দেশের মধ্যে? ম্যাকমোহন লাইন হলো ভারত এবং চীনের মধ্যে। এখান থেকে আরেকটা কোশ্চেন বলে দিই, পিওকে, পিওকে এটা অধিকরণ করে রেখেছে কে? এটা অধিকরণ করে রেখেছে পাকিস্তান। অর্থাৎ পিওকের ফুল ফর্ম হলো আহ, পাক অকুপাইড কাশ্মীর, বা একে এলওসি, এলওসি বলতে পারো। আর আরেকটা জায়গা হলো মানে চীনের সাইডটা কে বলা হয় এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কার আন্ডারে? সেটা কিন্তু চায়নার আন্ডারে। তো এলওসি কার আন্ডারে? এলওসি হলো পাকিস্তানের আন্ডারে। এলএসি কার আন্ডারে? এলএসি হলো চায়নার আন্ডারে। চলে আসো পরের কোশ্চেন, কোন অপারেশনের দ্বারা হায়দ্রাবাদকে ভারতের রাজ্য হিসেবে যুক্ত করা হয়েছিল? তো এটা যুক্ত করা হয়েছিল অপারেশন পোলোর দ্বারা।
পরের কোশ্চেনে চলে আসো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার বিভিন্ন এক্সামে কোশ্চেন দিয়েছে। ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্য, কি বললাম, ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্য কোনটা? অন্ধ্রপ্রদেশ হলো ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্য। কবে গঠিত হয়েছিল? এক্সাক্ট ডেট, এক্সাক্ট সাল মনে রাখতে হবে। 1 অক্টোবর 1953 সালে অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষার ভিত্তিতে গড়ে ওঠা প্রথম রাজ্য। কোন ভাষার ভিত্তিতে? তেলেগু ভাষার ভিত্তিতে অন্ধ্রপ্রদেশ কিন্তু গড়ে উঠেছিল। চলে আসো পরের কোশ্চেন, ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য গড়ে ওঠা ভারতের প্রথম কমিশনের নাম কি? তো ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের জন্য গড়ে ওঠা ভারতের প্রথম কমিশন হলো কি? এস.কে. ধর কমিশন। কবে গঠন হয়েছিল? গঠন হয়েছিল 1948 সালে। পরের কোশ্চেনে চলে আসো, ফজল আলী কমিশন কবে তার রিপোর্ট পেশ করে? কোশ্চেনটা কিন্তু অনেকবার দিয়েছে। ফজল আলী কমিশন এর গঠন হয় কবে? এর গঠন হয় 1953 সালে। 3 বছর ধরে এরা ছানবিন করার পরে 1956 সালে ফজল আলী কমিশন তার রিপোর্ট পেশ করে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ভাগে বা কোন পার্টে নাগরিকত্বের অর্থাৎ সিটিজেনশিপের কথা বলা হয়েছে? তো সিটিজেনশিপের কথা বলা হয়েছে ভারতের সংবিধানে পার্ট নাম্বার 2-তে। কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেলের মধ্যে? আর্টিকেল নাম্বার 5 থেকে আর্টিকেল নাম্বার 11 এর মধ্যে সিটিজেনশিপের কথা কিন্তু বলা হয়েছে। চলে আসো পরের কোশ্চেন, হুইচ টাইপ অফ সিটিজেনশিপ ইন ইন্ডিয়া? ভারতে কোন টাইপের নাগরিকত্ব দেওয়া হয়, কোন টাইপের সিটিজেনশিপ দেওয়া হয়? তো ভারতে যে সিটিজেনশিপ দেওয়া হয় সেটা হলো সিঙ্গেল সিটিজেনশিপ। এই যে সিঙ্গেল সিটিজেনশিপের কনসেপ্ট, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটাও কিন্তু তোমাদের এক্সামে বহুবার কোশ্চেন এসেছে। এটা নেওয়া হয়েছে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেনের সংবিধান থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে আমেরিকার যে সিটিজেনশিপ সেটা কি প্রকার সিটিজেনশিপ? আমেরিকার সিটিজেনশিপ হলো ডাবল সিটিজেনশিপ। ডাবল সিটিজেনশিপ, কারণ আমেরিকা যে ইউএসএ মধ্যে যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর জন্য প্রত্যেকটা নাগরিকের আলাদা আলাদা সিটিজেনশিপ নিতে হয়, প্লাস পুরো একটা দেশের জন্য কিন্তু একটা আলাদা সিটিজেনশিপ নেওয়া আছে। অর্থাৎ আমেরিকার আর যে সিটিজেনশিপ সেটা কি? সেটা হলো ডাবল সিটিজেনশিপ। চলে আসো পরের কোশ্চেন, ভারতের প্রথম কত সালে নাগরিকত্ব আইন পাস হয়? অর্থাৎ সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে পাস হয়? তো সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয় 1955 সালে ভারতের প্রথম। কোশ্চেনটা কিন্তু অনেকবার এক্সামে দিয়েছে যে সিটিজেনশিপ অ্যাক্ট কবে পাস হয়? 1945 থাকবে, 1947 থাকবে, 1950 থাকবে এবং 1955 থাকবে। এই 4টে অপশানই থাকবে। অ্যান্সার কি হবে? অপশান নাম্বার ডিতে দেখবে 1955 লেখা থাকবে। তো 1955 কিন্তু এর অ্যান্সার হবে। এবং শেষবার এই সিটিজেনশিপ অ্যাক্ট কবে পাস হয়? লাস্ট পাস হয়েছে 2019 সালে। চলে আসো পরের কোশ্চেন, সিটিজেনশিপ অ্যাক্ট কোন মন্ত্রণালয়ের অধীনে? কোন মন্ত্রীর অধীনে সিটিজেনশিপ অ্যাক্ট বা এই যে 5 থেকে 11 পর্যন্ত যে আর্টিকেল আছে এর মধ্যে যদি কোনো সংশোধন করতে হয়, সেই সংশোধনটা কোন মন্ত্রী করবে বা কোন মন্ত্রণালয় করবে? সেটা করবে হোম মিনিস্টার অর্থাৎ মিনিস্ট্রি অফ হোম কিন্তু সিটিজেনশিপ অ্যাক্ট এর অধীনে থাকে। সিটিজেনশিপের এই যে আর্টিকেলগুলো আছে সেটা কিন্তু কোনো যদি সংশোধন করতে হয় এই হোম মিনিস্টারই কিন্তু সে করবে। চলে আসো পরের কোশ্চেন, আমাদের মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। আর এক্ষুনি বললাম সিটিজেনশিপ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সিটিজেনশিপ নেওয়া হয়েছে ইউকের অর্থাৎ ব্রিটেনের সংবিধান থেকে। আর মৌলিক অধিকার যাকে ইংলিশে কি বলা হয়? ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। ফান্ডামেন্টাল রাইট কোন পার্টে আছে? পার্ট 3-তে আছে, কোশ্চেন দিতে পারে। বা ফান্ডামেন্টাল রাইট কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত? তো আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35 পর্যন্ত আর্টিকেলগুলোকে আমাদের মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট বলা হয়ে থাকে। চলে আসো পরের কোশ্চেন, আমাদের মৌলিক অধিকারের রক্ষক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন কি কি থাকবে আমি বলে দিচ্ছি। ফার্স্ট অপশনে থাকবে প্রেসিডেন্ট, সেকেন্ড অপশনে থাকবে সুপ্রিম কোর্ট, থার্ড অপশনে থাকবে হাইকোর্ট, ফোর্থ অপশনে থাকবে বি অ্যান্ড সি উভয়ই।
অর্থাৎ অপশন ডিতে থাকবে বি অ্যান্ড সি, মানে সুপ্রিম কোর্ট হাইকোর্ট উভয়ই। তো অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই কিন্তু আমাদের মৌলিক অধিকারের রক্ষক। সুপ্রিম কোর্ট আর্টিকেল নাম্বার 32-এর দ্বারা আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করে, আর হাইকোর্ট আর্টিকেল নাম্বার 226 দ্বারা আমাদের মৌলিক যে অধিকার আছে সেটাকে কিন্তু রক্ষা করে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে, আর্টিকেল 32 দ্বারা সুপ্রিম কোর্ট শুধুমাত্র কিন্তু এই ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকারটাকে রক্ষা করতে পারে, কিন্তু আর্টিকেল 226 দ্বারা হাইকোর্ট মৌলিক অধিকারকে রক্ষা তো অবভিয়াসলি করবে, মৌলিক অধিকারের পাশাপাশি কানুনি অধিকারেরও কিন্তু হাইকোর্ট রক্ষা করে। চলে আসো পরের কোশ্চেন, ভোটাধিকার কি প্রকার মৌলিক অধিকার? সরি, ভোটাধিকার কি এক প্রকার মৌলিক অধিকার? এখানে কোশ্চেন জানতে চাইছে, ভোটাধিকার কি মৌলিক অধিকার? না, ভোটাধিকার কিন্তু আমাদের কোনো মৌলিক অধিকার নয়, ফান্ডামেন্টাল রাইটস নয়। ভোটাধিকার হলো একটা আমাদের রাজনৈতিক অধিকার। কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু এই ভোটাধিকারকে মৌলিক অধিকার হিসাবে মার্কিং করে এসেছিল এর আগে। অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভুল যদি তোমরা মৌলিক অধিকার হিসেবে মার্কিং করো। তো মাথায় রাখবে ভোটাধিকার কিন্তু মৌলিক অধিকার নয়, এটা এক প্রকার রাজনৈতিক অধিকার। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, এখানে দেখো কিছু ইনফরমেশন আছে, রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট টু ফ্রিডম টু রিলিজিয়ান, রাইট টু এডুকেশনাল রাইটস আর রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। তো এইগুলো কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল বলা হয় বহুবার এক্সামে দিয়েছে, একসাথে আমি লিখে দিয়েছি। তো সমানতার অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটি, তো এটা বলা হয় কোন আর্টিকেলগুলোকে? আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 18, অর্থাৎ আর্টিকেল 14 টু 18 এই আর্টিকেলগুলোকে বলা হয় রাইট টু ইকুয়ালিটি। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের দেবে। পরে দেখো রাইট টু ফ্রিডম, স্বাধীনতার অধিকার বলা হয়েছে কোন আর্টিকেলকে? বলা হয়েছে আর্টিকেল নাম্বার 19 থেকে আর্টিকেল নাম্বার 22-কে। রাইট টু ফ্রিডম টু রিলিজিয়ান অর্থাৎ ধার্মিক স্বাতন্ত্রতা বলা হয়েছে কোন আর্টিকেলকে? বলা হয়েছে আর্টিকেল নাম্বার 25 থেকে আর্টিকেল নাম্বার 28-কে। পরের কোশ্চেন দেখো, রাইট টু এডুকেশনাল রাইট, শিক্ষা এবং সংস্কৃতির অধিকার, এটা বলা হয়েছে দুটো আর্টিকেলে, আর্টিকেল 29 এবং আর্টিকেল 30-এ। আর রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস অর্থাৎ সাংবিধানিক প্রতিকার, এই কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস বলা হয়েছে কোন আর্টিকেলকে? বলা হয়েছে আর্টিকেল নাম্বার 32-কে। চলে আসো পরের কোশ্চেন। এখানে দেখো তোমাদের যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে সেই ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো এখানে পরপর রাখা হয়েছে, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন দেয় যে আনটাচেবিলিটির উল্লেখ আছে ভারতের সংবিধানে কোন আর্টিকেলে, বা অ্যাবলিশন অফ টাইটেল মানে উপাধির রাখা যাবে না এটা বলা আছে কোন আর্টিকেলে, সম্পত্তির অধিকার বলা আছে কোন আর্টিকেলে। তো এইভাবে কিন্তু আর্টিকেল থেকে কোশ্চেন দেয়। তো যে ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো আছে সবকটা আর্টিকেল আমি এখানে রাখিনি, শুধুমাত্র সেই ইম্পর্টেন্ট আর্টিকেলগুলোই কিন্তু এখানে রেখেছি, জাস্ট এক্সামের আগে একবার রিভিশন হওয়ার জন্য। তো এখানে ভালোভাবে খেয়াল করো, আর্টিকেল 15, আর্টিকেল 15-এ কি বলা আছে? বলা আছে জাতি, ধর্ম, বংশ, লিঙ্গ, জন্মস্থান এর ভিত্তিতে সবাই কিন্তু সমান। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি ক্লাস ভালো লাগে অবভিয়াসলি ক্লাসটাকে কিন্তু তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে এবং এর পাশাপাশি কেপিএসআই এবং সার্জেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছে। একটা কথা এখানে আরও একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি, এই চ্যানেলে কিন্তু বিভিন্ন স্টেট লেভেল হোক বা সেন্ট্রালের হোক প্রতিটা এক্সামের জন্য কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে প্রিপারেশন দেওয়া হয়। তো তোমাদের সামনে স্টেট লেভেলের এক্সামের মধ্যে ফুড এসআইয়ের এক্সামের ডেট ঘোষণা হয়ে গেছে, এছাড়া ক্লার্কশিপেরও কিন্তু এক্সাম আছে। তো ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস প্রতিটা এক্সামের জন্য এই চ্যানেলে অলরেডি কিন্তু প্রিপারেশান সম্পূর্ণ ফ্রিতে শুরু হয়ে গেছে। যদি তোমরা সেই সমস্ত ব্যাচে অ্যাড হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো 9933434203, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের গাইডেন্স দেওয়া হবে। আরও আর একটা ইনফরমেশান দিই, তোমাদের যে কেপিএসআই এবং সার্জেন্টের এক্সামটা আসতে চলেছে তার জন্য কিন্তু শুধুমাত্র এই যে কেপিএসআই স্পেশাল ক্লাসটা করাচ্ছি এটা তো অবশ্যই করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তো অবশ্যই দেখবে যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, কারণ এর আগে
আজকে এটা 8 নম্বর ক্লাস চলছে। এর আগে কিন্তু অলরেডি 7 টা ক্লাস হয়ে গেছে। তো সেই ক্লাসগুলো তো অবশ্যই করবে। এর পাশাপাশি ফুড এসআই স্পেশাল যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলোও করবে। তার পাশাপাশি সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট হলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু অলরেডি তোমাদের চলছে। জানুয়ারি থেকে জুন মাসের পর্যন্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন আছে, সেটা কিন্তু অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে। প্লে লিস্ট অপশানে যাবে, সেখানে দেখবে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সেই ক্লাসগুলো পরপর করে নেবে। এর পাশাপাশি জুলাই থেকে তোমাদের ডিসেম্বর মাস পর্যন্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন চলছে, যেখানে তোমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3টে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কভার করানো হয়ে গেছে অলরেডি। তো এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু প্রায় 5 থেকে 10টা কোশ্চেন তোমাদের এক্সামে দেবে। তো কি কি বললাম, কেপিএসআই এর ক্লাস করবে, ফুড এসআই এর ক্লাস করবে, প্লাস তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা কিন্তু অবশ্যই করবে। তো চলে আসো পরের কোশ্চেন, আর্টিকেল 16। আর্টিকেল 16 কি বলা আছে, বলা আছে সরকারি কাজে লোক নিয়োগের সমানতা, বলা আছে আর্টিকেল 16। তো এখানে ইম্পর্টেন্ট হলো আর্টিকেল 15টা, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হলো আর্টিকেল 17। আর্টিকেল 17 কি বলা আছে, আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা দূরীকরণ। আর্টিকেল 18 বলা হয়েছে কি, আর্টিকেল 18 বলা হয়েছে অ্যাবলিশন অফ টাইটেল, মানে নামের আগে কোনো উপাধি রাখা যাবে না। রাজাধিরাজ, মহারাজ, জমিদার, এই টাইপের কোনো উপাধি কিন্তু রাখা যাবে না নামের আগে। প্রিন্স, এই সমস্ত কোনো উপাধি কিন্তু রাখা যাবে না। শুধুমাত্র মিলিটারি যে উপাধিগুলো আর একাডেমিক যে উপাধিগুলো এইগুলো রাখা যাবে। যেমন পিএইচডি করলে ডক্টরেট উপাধি, সেই ডক্টরেট উপাধি নামের আগে বসানো যাবে। মিলিটারির যেমন মেজর, কর্নেল, জেনারেল, ব্রিগেডিয়ার, এই উপাধিগুলো কিন্তু শুধুমাত্র রাখা যাবে। এইগুলো বাদ দিয়ে বাকি যে উপাধি, সেই উপাধি কিন্তু আর্টিকেল 18 অনুযায়ী নামের আগে রাখা যাবে না। তো এটা বলা আছে কোন আর্টিকেলে, আর্টিকেল নাম্বার 18তে বলা আছে। তাহলে এখান থেকে 3টে মাথায় রাখবে, আর্টিকেল 15, আর্টিকেল 17, আর্টিকেল 18। আর্টিকেল 19 এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল। আর্টিকেল 19-এর 6 নম্বরে বা 19-এর অনেক বইতে আছে 19-এর এফ নাম্বার। তো আর্টিকেল 19-এর এফ হোক বা আর্টিকেল 19-এর 6 হোক, এফটাকে তোমরা যদি নিউমেরিক কাউন্ট করো দেখবে এফ মানে 6 নাম্বারে আসে। তো আর্টিকেল 19-এর 6-এ কি বলা ছিল, বলা ছিল সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকার আগে আমাদের মৌলিক অধিকার ছিল, কিন্তু বর্তমানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নেই। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে তুলে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়, কানুনি অধিকার অর্থাৎ লিগ্যাল রাইটসে নিয়ে যাওয়া হয়েছে। কত নম্বর আর্টিকেলে নিয়ে যাওয়া হয়েছে, 19-এর এফ নাম্বার বা 19-এর 6 নাম্বার থেকে নিয়ে যাওয়া হয়েছে আর্টিকেল নাম্বার 300 এতে। কোন সংশোধনীর মাধ্যমে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 44তম সংশোধনী কবে হয়েছিল, 1978 সালে হয়েছিল। তো 44তম সংশোধনী 1978-এর মাধ্যমে সম্পত্তির অধিকারকে এখন বর্তমানে কানুনি অধিকারে নিয়ে যাওয়া হয়েছে। কত নম্বর আর্টিকেলের মধ্যে, আর্টিকেল নাম্বার 300 এতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া এখানে আরেকটি ইনফরমেশন লেখা আছে, দেখো আর্টিকেল 19-কে ব্যাকবোন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। চলে আসো পরের কোশ্চেন, আর্টিকেল 20। আর্টিকেল 20-তে কি বলা আছে, বলা আছে দোষ প্রমাণের স্বাধীনতা। আর্টিকেল 21-এ বলা আছে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, প্রাণ অ্যান্ড দৈহিক স্বাতন্ত্রতা। অর্থাৎ আর্টিকেল 21 অনুযায়ী অনেকে তোমরা শুনে থাকবে যে সুইসাইড করতে গিয়ে যদি বেঁচে যায় তাহলে তার এগেনস্টে কেস হয়ে যায়। তো কেস হয় কোন আর্টিকেল অনুযায়ী, এই আর্টিকেল 21 অনুযায়ী। কারণ আর্টিকেল 21-এই বলা আছে যে তুমি তোমার জীবন কিন্তু নিজে নিতে পারবে না, এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে বলা আছে। যদি তুমি তোমার জীবন নাও তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট তোমার এগেনস্টে আর্টিকেল 21-এর অনুযায়ী তোমার উপরে ধারা চালাবে, তোমার উপরে কিন্তু কেস চালাবে, কেস করে দেবে। চলে আসো পরের কোশ্চেন, আর্টিকেল 21-এর এ, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। শিক্ষার অধিকার কোন আর্টিকেলে বলা হয়েছে? তো শিক্ষার অধিকার বলা আছে, রাইট টু এডুকেশন বলা আছে আর্টিকেল নাম্বার 21-এর এতে। এই শিক্ষার অধিকার আগে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ রাষ্ট্রের নীতি নির্দেশকমূলক এতে কত নম্বর আর্টিকেলে, এর আর্টিকেল নাম্বার 45-এ বলা ছিল। এইটাকে আর্টিকেল 45 থেকে তুলে বর্তমানে মৌলিক অধিকারের মধ্যে অ্যাড করা হয়েছে কত নম্বর সংশোধনীর মাধ্যমে, 86তম সংশোধনী 2002 সালে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারে যুক্ত করা হয়েছে। এবং এতে কি বলা হয়েছে, 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের
সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তাদেরকে শিক্ষা দেওয়া হবে, সেটা বলা আছে কত, আর্টিকেল 21-এর এ নাম্বার ধারাতে। চলে আসো পরের কোশ্চেন, আর্টিকেল 22। আর্টিকেল 22-এ কি বলা আছে, বলা আছে গ্রেপ্তার এবং আটকের বিরুদ্ধে সুরক্ষা। আর্টিকেল 23-এ চলে আসো, আর্টিকেল 23-এ বলা আছে প্রোহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্সড লেবার। কাউকে জোর করে কাজ করানো যাবে না, কাউকে ধরে নিয়ে এসে তার কাছ থেকে জোর করে কাজ করানো যাবে না, এবং হিউম্যান ট্রাফিকিং মানে মানব তস্করি, মানব চুরি, মানে অনেকে দেখো দেখো না সে মুভিতে, যে মেয়েদের ধরে নিয়ে অন্য দেশে পাচার করে দিচ্ছে, বা সেখানে গিয়ে অন্য কোনো এক জায়গা থেকে গরিবদের ধরে নিয়ে এসে তাদের দ্বারা জোর করে কাজ করাচ্ছে, তো সেটা কিন্তু করানো যাবে না, সেটা বলা আছে কোন আর্টিকেলে, আর্টিকেল নাম্বার 23-এ কিন্তু সেটা বলা আছে। চলে আসো পরের আর্টিকেল, আর্টিকেল নাম্বার 24। আর্টিকেল 24-এ বলা হয়েছে কি, বলা হয়েছে চাইল্ড লেবার করানো যাবে না। এই কোশ্চেনটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, চাইল্ড লেবার শিশু শ্রমিক কিন্তু করানো যাবে না, সেটা বলা হয়েছে কত আর্টিকেলে, আর্টিকেল 24-এ বলা আছে। পরের কোশ্চেন দেখো, ব্যক্তিগত ধর্মের স্বাধীনতা, এটা বলা আছে আর্টিকেল 25-এ। আর আর্টিকেল 26-এ বলা আছে ধর্মীয় বিষয় পরিচালনার স্বাধীনতা, অর্থাৎ ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এটা বলা আছে কিসে, বলা আছে আর্টিকেল নাম্বার 26-এ। আর্টিকেল 27-এ বলা আছে ধর্মীয় কাজের জন্য যে আহ, ধনটা রাখা হয়, যে টাকাটা রাখা হয়, সেই টাকার ওপরে কোনো রকম ট্যাক্স কিন্তু গভর্নমেন্ট নেবে না, সেই কোনো রকম ট্যাক্স কিন্তু লাগবে না ধর্মীয় কাজের ওপরে, যে ধনটা আছে, যে টাকাটা আছে। তো এটা বলা আছে আর্টিকেল নাম্বার 27, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো, আর্টিকেল 28। আর্টিকেল 28-এ কি বলা আছে, বলা আছে সরকারি খরচে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যদি সরকারি খরচে চলে, তাহলে সেখানে কোনো রকম ধার্মিক শিক্ষা বা কোনো রকম ধর্মীয় কার্যকলাপ করা যাবে না, সেটা বলা আছে কত নম্বর আর্টিকেলে, আর্টিকেল নাম্বার 28-এ বলা আছে। পরের কোশ্চেনে আসো, আর্টিকেল 29। আর্টিকেল 29 মাইনরিটিসদের সংস্কৃতি, ভাষা, লিপি, জাতি, ধর্মের ভিত্তিতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বঞ্চিত করতে পারবে না, আর্টিকেল 29 অনুযায়ী। আর আর্টিকেল 30 অনুযায়ী যদি কোনো মাইনরিটিসরা মনে করে যে তাদের মেজরিটি আছে, তাহলে কিন্তু তারা তাদের জন্য আলাদা করে একটা ইনস্টিটিউশন ওপেন করতে পারে, আলাদা করে একটা শিক্ষা প্রতিষ্ঠান তারা ওপেন করতে পারে, এবং সেখানে কিন্তু সরকারি সাহায্য তারা পাবে। তো এটা বলা আছে কোন আর্টিকেলে, বলা আছে আর্টিকেল নাম্বার 30-এ। চলে আসো পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, রিট কে জারি করতে পারে। এখানেও কিন্তু তোমাদের অপশানে থাকবে সুপ্রিম কোর্ট, অপশানে থাকবে রাষ্ট্রপতি, অপশানে থাকবে হাইকোর্ট, আর আর অপশন নাম্বার ডিতে থাকবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বোথ। তো অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই কিন্তু রিট জারি করতে পারে। কটা রিট আছে ভারতের সংবিধানে, ভারতের সংবিধানে টোটাল রিট হলো 5টা। কি কি রিট আছে, হেভিয়াস কর্পাস, ম্যাডাস মাস, কিউয়ারেন্টো, প্রোহিবিশন অ্যান্ড সার্টোরিয়া। তো এই 5টা রিট আছে, 5টা রিটে কি কি বলা আছে, যখন তোমাদের এর পরবর্তীতে ডিটেলসে পলিটির ক্লাস করাবো, সেখানে কিন্তু ডিটেলসে বলবো, জাস্ট এক্সামের আগে শুধুমাত্র রিটের নামগুলো মাথায় রাখবে। এবং এর মধ্যে হেভিয়াস কর্পাসে কি বলা আছে সেই কোশ্চেন পরে রাখা আছে, তো সেখান থেকে কোশ্চেন দেয় বলে কোশ্চেনটা আমি রেখেছি। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে এই রিট জারি করে সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলের দ্বারা, আর্টিকেল নাম্বার 32-এর দ্বারা। আর হাইকোর্ট জারি করে কত নম্বর আর্টিকেলের দ্বারা, হাইকোর্ট জারি করে আর্টিকেল 226-এর দ্বারা এই রিট কিন্তু জারি করতে পারে। চলে আসো পরের কোশ্চেন, বি.আর. আম্বেদকর কাকে সংবিধানের হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। তো বি.আর. আম্বেদকর হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন আর্টিকেল নাম্বার 32-কে তিনি হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। চলে আসো পরের কোশ্চেন, এবং তোমাদের আজকের ক্লাসে সম্ভবত এটা লাস্ট কোশ্চেন, কাউকে গ্রেপ্তার করার পর সশরীরে প্রস্তুতকরণ, কাউকে গ্রেপ্তার করার পর সশরীরে প্রস্তুতকরণ, এটা কোন রিটে বলা হয়েছে। তো এটা বলা হয়েছে হেভিয়াস কর্পাস, এই রিটে কিন্তু বলা হয়েছে কাউকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে তাকে কিন্তু সশরীরে প্রস্তুত করতে হবে কোর্টে। সেই কারণে কিন্তু 24 ঘন্টার মধ্যে তোমরা যদি থানার ঘটনাগুলো জানো, থানার যে সমস্ত কাজগুলো হয় সেইগুলোর সাথে যদি পরিচিত থাকো, তোমরা শুনে থাকবে যে 24 ঘন্টার মধ্যে এই ক্রিমিনালকে কোর্টের সামনে, কোর্টের ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু পেশ করতে হবে। তো
অ্যান্সার কি হবে এটা বলা আছে, এটা বলা হয়েছে হেবিয়াস কর্পাস নামক রিটে। তো আজকের ক্লাসে তোমাদের এই পলিটির ওপর থেকে প্রায় 50 থেকে 60খানা মতো কোশ্চেন ছিল, এবং এর মধ্যে তোমাদের সিটিজেনশিপ এবং সিটিজেনশিপের আগে যে ফ্যাক্টগুলো আলোচনা করলাম, এছাড়া সিটিজেনশিপের পরে তোমাদের ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আলোচনা করলাম, তো এর মধ্যে থেকে যতগুলো কোশ্চেন তোমাদের এক্সামে সম্ভাব্য হতে পারে, এক্সামে দিতে পারে, প্রতিটা কোশ্চেন কিন্তু আজকের ক্লাসে আলোচনা করা হলো। এর পরবর্তীতে ডিপিএসপি থাকবে, মৌলিক কর্তব্য থাকবে, তারপর পার্লামেন্ট আছে, প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, তারপরে লোকসভা আছে, রাজ্যসভা আছে, তারপর আছে ইমার্জেন্সি। এইগুলোর ওপর থেকে কিন্তু কোশ্চেন আসে, তো এইগুলো আমরা সেকেন্ড পার্ট কিংবা তৃতীয় পার্ট মধ্যে আমরা কভার করিয়ে দেবো। এক্সামের আগেই কভার করানো হবে, চিন্তার কোনো প্রয়োজন দরকার নেই। আর ক্লাস ভালো লাগলে একটা কথা বারবার বলি, যদি ক্লাস ভালো লাগে ক্লাসটাকে অবভিয়াসলি লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু ক্লাসটাকে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর তোমরা যদি ফুড এসআই জন্য অ্যাডমিশন নিতে চাও, তো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। মাথায় রাখবে, এই চ্যানেলে ক্লাস করার জন্য কোনো রকম ফিস লাগে না, অ্যাডমিশনের জন্য কোনো রকম ফিস লাগে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ক্লাসগুলো প্রোভাইড করা হয়। আর কেপিএসআই এর জন্য অবভিয়াসলি বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা করে নেবে। তো ক্লাস আমরা আজকে এখানে শেষ করছি, আজকে ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।